আচ্ছা, আজকে আমাদের সাংখ্যিকের দ্বিতীয় ক্লাস। গতদিন সেকশন কত পর্যন্ত আলোচনা করেছিলাম? 3 নাকি? কোন কোশ্চেন আছে? 5 পর্যন্ত করেছি, 5 পর্যন্ত করিনি, 5 একবার একটু বলেছিলাম। হ্যাঁ, 3 পর্যন্ত করেছি। ওই রেলিভেন্সি নিয়ে আসতে গিয়ে ফ্যাক্ট নিয়ে আসতে গিয়ে 5 ধারা উদাহরণ দিয়েছিলাম যে 2 প্রকার ফ্যাক্টকে করা যায়, প্রমাণ করা যায়। মূলত পড়ানো হয়েছে সেকশন 3 পর্যন্ত। আচ্ছা, আমরা সেকশন 4 এ চলে যাব। গুরুত্বপূর্ণ 3টা টার্ম আছে, ঠিক আছে? সেকশন 4 এ গুরুত্বপূর্ণ 3টা টার্ম আছে। একটা হচ্ছে মেন প্রিজিউম, একটা হচ্ছে শেয়ার প্রিজিউম, আর একটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ। এটা হচ্ছে অনুমান। প্রিজাম্পশন মানে হচ্ছে অনুমান। এখানে অনুমানের সংজ্ঞা দেওয়া হয়েছে যে অনুমান 3 ধরনের অনুমান হয়, 3 ধরনের অনুমান করতে পারে। ওই ধরনের অনুমান মানে কোনটাকে কি বলে? মেন প্রিজিউম কোনটা, শেয়ার প্রিজিউম কোনটা, কনক্লুসিভ প্রুফ কোনটা? ওকে, আচ্ছা, বিভিন্ন সময় বিচার করতে গিয়ে আদালতের কিছু বিষয় সম্পর্কে অনুমান করতে হয়। কি করতে হয়? অনুমান করতে হয়। কি রকম অনুমান করতে হবে? অনুমান করাটা প্রয়োজন কেন বিচারের ক্ষেত্রে? কেন প্রয়োজন? ব্যাপার হচ্ছে যে ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড কোডে রাখতে হবে, না হলে তো কোনো কিছু দাঁড়াতে পারবে না। কেন, কিভাবে? উদাহরণ হিসেবে বলি, ধরেন একজন ব্যক্তি একটা দলিল উপস্থাপন করলো, বললো যে এই দলিল বলে আমি সম্পত্তিটা কিনেছি। ওকে, তাহলে ওই দলিল সম্পর্কে কোর্টের তো একটা অনুমান থাকতে হবে। যে পক্ষ দাখিল করুক না কেন, কোর্টের প্রিলিমিনারি একটা অনুমান থাকবে যে এই দলিলটা সত্য, কতক্ষণ পর্যন্ত? ভিন্ন রূপ প্রমাণিত না হওয়া পর্যন্ত। এখন কোর্টের কাছে আমি যাই নিয়ে আসি, কোর্ট বলে যে আমি এটা সম্পর্কে কোনো অনুমান করতে পারবো না, তাহলে তো কোনো কিছুই দাঁড়াবে না, তাই না? তাহলে কোর্ট ন্যূনতম কিছু একটা অনুমান করবে। কিসের জন্য? অর্থসেক জাস্টিস, ন্যায় বিচারের জন্য ন্যূনতম একটা মানদণ্ডে দাঁড়াবে। এবং কোন জিনিসগুলো কিভাবে অনুমান করবে সেই জিনিসগুলাই এই 4 ধারায় 3টা সংজ্ঞার মাধ্যমে বলা হচ্ছে যে কোর্ট বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুমান করতে পারে, এবং সেই অনুমানগুলো পুরো এভিডেন্স অ্যাক্টের মধ্যে বিভিন্ন সেকশনে লিখে দেওয়া আছে। যেটাতে লিখে দেওয়া আছে কোর্ট শেল, সেখানে কোর্ট অবশ্যই অনুমান করবে। যেখানে লিখে দেওয়া আছে কোর্ট মে প্রিজিউম, সেখানে কোর্ট অনুমান করতেও পারে, নাও পারে। আবার যেখানে কনক্লুসিভ প্রুফ আছে সেখানে কোর্ট অবশ্যই অনুমান করবে এবং ভিন্ন কিছু মানে অন্য কোনো কিছু নিয়ে আসার, অন্য কোনো ডকুমেন্ট উপস্থাপন করার সুযোগ দেবে না। আমরা আরো বিস্তারিত একটু দেখি। প্রিজাম্পশন কয় প্রকার আছে? কোর্টের প্রিজাম্পশন 3 প্রকার, 3 টাইপস। কি কি? 1 নাম্বার হচ্ছে মে প্রিজিউম। মে প্রিজিউম, এটা বাংলা হচ্ছে অনুমান করতে পারে। কি করে? তারপর ওটা হচ্ছে শ্যাল প্রিজিউম। মানে অনুমান করবে, মানে অবশ্যই অনুমান করবে কোর্ট, আদারওয়াইজ যাওয়ার সুযোগ নাই আপাতত। পরেরটা পরে দেখো। তারপর হচ্ছে 3 নম্বরে আছে কনক্লুসিভ প্রুফ। কনক্লুসিভ প্রুফ এর মানে হচ্ছে চূড়ান্ত প্রমাণ।
আচ্ছা, এইখানে মে প্রিজিউম বলতে বলছে কোর্ট কোনো একটা, আচ্ছা এই প্রমাণটা কে করবে, এই অনুমানটা কে করবে, কোর্ট করবে। এই অনুমান করবে কোর্ট, কোনো বাদী বিবাদী তাই আসে না, কোর্ট অনুমান করবে কোন বিষয়ে, পার্টির কোনো বক্তব্যের বিষয়ে, পার্টির কোনো ডকুমেন্টের বিষয়ে, ঠিক আছে, পার্টির কোনো দাবির বিষয়ে। তো মে প্রিজিউম বলতে কোর্ট অনুমান করতে পারে, তার মানে কোনো একটা বিষয় কোনো ব্যক্তি কোনো পক্ষ যদি উপস্থাপন করে তাহলে কোর্ট সেই বিষয়ে, এখানে বলে দেওয়া আছে আইনের মধ্যে বিভিন্ন সেকশনে যে এই বিষয় সম্পর্কে আদালত কোন ধরনের অনুমান করবে। যদি মে প্রিজিউম লেখা থাকে তাহলে আদালত এই সম্পর্কে সত্যও ধরে নিতে পারে, মিথ্যাও ধরে নিতে পারে, ঠিক আছে, সত্য বা মিথ্যা যে কোনোটাই কি করতে পারবে, ধরে নিতে পারবে। এই ক্ষেত্রে এই প্রিজাম্পশনটাকে যে কোনো পক্ষই আবার চ্যালেঞ্জ করতে পারবে, মানে অন্য পক্ষ যদি ভিন্নরূপ কোনো নিয়ে আসতে পারে, ভিন্নরূপ কোনো প্রমাণ নিয়ে আসতে পারে তাহলে তারটাই সাস্টেইন করবে, ওটাটা বের হয়ে যাবে, ওটার অনুমানটা তার দিকে, যে পক্ষ প্রমাণ করতে পারবে তার দিকে ঝুঁকে যাবে। শ্যাল প্রিজুমের ক্ষেত্রে এটা বলছিলাম কোর্ট অনুমান করতেও পারে, অনুমান নাও করতে পারে। আর শ্যাল প্রিজুম যেখানে লেখা আছে সেখানে কোর্ট অবশ্যই অনুমান করবে। কি অনুমান করবে? ধরেন এই একটা দলিল উপস্থাপন করা হয়েছে যেটা, তো কোর্ট এইভাবে অনুমান করবে যে এই দলিলটা সত্য বা সঠিক, এই মর্মে ওটা একটা অনুমান করতে পারে। অথবা এই যে যার কাছ থেকে দলিলটা পাওয়া গেছে দেখা গেল ওই ব্যক্তি আসল মালিক, জমির আসল মালিক ওই ব্যক্তি, তার মানে সঠিক হেফাজত থেকে দলিলটা এসছে, সেই ক্ষেত্রে কোর্ট একটা প্রিজাম্পশন নিয়ে নিতে পারে যে হ্যাঁ তাহলে যেহেতু ওই ব্যক্তির কাছ থেকে এসছে তাহলে জিনিসটা সত্যই, এরকম সে অনুমান করে নিবে। এটা আছে শ্যাল প্রিজুম, তার মানে ভিন্ন, এটা তো বলছিলাম অনুমান করতেও পারে নাও পারে। আর দ্বিতীয়টা বলছে ভিন্ন প্রমাণ না হওয়া পর্যন্ত এই অনুমানটাই থাকবে, সাস্টেইন করবে, অন্য কিছু প্রমাণ না হওয়া পর্যন্ত এটা কি করবে, সাস্টেইন করবে, থেকে যাবে। যদি অন্যরূপ প্রমাণ করা সম্ভব হয় তাহলে এটা থাকবে না, যেটা প্রমাণিত হবে কোর্ট সেই দিকে ঝুঁকে যাবে। তারপর কনক্লুসিভ প্রুফ হচ্ছে কোর্ট এই বিষয়ে ভিন্নরূপ প্রমাণ করার জন্য কোনো এভিডেন্স গ্রহণই করবে না। এটা কনক্লুসিভলি এই জিনিসটা রাখবে, মানে হতে পারে যে যেমন এই বিষয়গুলোর ক্ষেত্রে দুইটা বিষয় আছে কনক্লুসিভ প্রুফে এভিডেন্স আছে, যে বলছে এই বিষয়গুলোতে কোর্ট অবশ্যই চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরে নেবে। এখানে এটাকে ডিসপ্রুভ করার জন্য অন্য কোনো এভিডেন্স নিয়ে আসারই সুযোগ দিবে না, ঠিক আছে, সাক্ষ্য দানের অনুমতি দিবে না। আমরা যদি পড়ি বুঝবেন, অনুমান করতে পারে যেখানেই অত্র আইনের বিধান আছে যে আদালত কোনো বিষয় ধরে নিতে পারে সেখানে আদালত হয় সে বিষয় মিথ্যা প্রমাণিত না হওয়া অবধি উহা প্রমাণিত করে বিবেচনা করবেন অথবা উহা প্রমাণের জন্য আহ্বান জানাবেন, ঠিক আছে। এটা বলছে আদালত ধরে নিতে পারে অথবা প্রমাণের জন্য আহ্বান জানাবে, মিথ্যা প্রমাণের জন্য। আর অনুমান করবে যেখানে লেখা আছে সেখানে আদালত অবশ্যই ধরে নেবে যে এই বিষয়ের অস্তিত্ব রয়েছে, কোন পর্যন্ত, অন্য পক্ষ কর্তৃক মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত। আর কনক্লুসিভ প্রুফ বলতে কি বোঝানো হয়েছে, বলছে অত্র আইন যখন একটি বিষয়কে অন্য একটি বিষয়ের চূড়ান্ত প্রমাণ বলে ঘোষণা করা হয় তখন আদালত প্রথমোক্ত বিষয় প্রমাণিত হলে অপর বিষয়ে প্রমাণিত বলে বিবেচনা করবেন এবং উহা মিথ্যা প্রমাণিত করার জন্য সাক্ষ্য দানের অনুমতি দিবেন না। একটা উদাহরণ দিই, সেকশন 112 এভিডেন্স অ্যাক্টে সেকশন 112-তে বলা আছে যদি কোনো স্ত্রী লোকের কোনো বিবাহ থাকা অবস্থায় কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে ওই সন্তান ওই হাজব্যান্ডেরই হবে, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা বলছে যদি ওই লোকের মানে ওই মহিলার স্বামী মারা যায় বা সম্ভব বিধবা হয় অথবা হচ্ছে দেখা যাচ্ছে যে ডিভোর্স হয়ে গেছে, এরকম ক্ষেত্রে যদি হয় তাহলে ওই সম্পর্কের শেষ দিন থেকে বা স্বামীর মৃত্যুর শেষ দিন থেকে 280 দিনের মধ্যে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে ওইটা তার হাজব্যান্ডেরই সন্তান হিসেবে কাউন্ট করা হবে। তার মানে দেখেন দুইটা বিষয় আছে, একটা বিষয় হচ্ছে যে বিবাহের কথা বলছে, একটা শব্দ হচ্ছে বিবাহের কথা। যদি বিবাহটা বলবৎ থাকে তাহলে বাচ্চাটা লেজিট, বাচ্চাটা বৈধ, বাচ্চাটা ওই হাজব্যান্ডের, বিবাহে বলবৎ থাকলে। তার মানে প্রথম এখানে যে ডাক দেন আপনারা প্রথমোক্ত বিষয়, এখানে প্রথমোক্ত বিষয় বলতে বিবাহের কথাটা বোঝানো হচ্ছে।
বা বিবাহে কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল, হয় মারা গেছে অথবা ডিভোর্স হয়েছে, তেমন কিছু হতে পারে। তাহলে এটা হচ্ছে প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় কথাটা হচ্ছে ওই যে বাচ্চাটা হবে, ওই বাচ্চাটা ওই হাজব্যান্ডের লেজিট হবে, লেজিট বাচ্চা, বৈধ বাচ্চা হিসেবে গণ্য হবে। ঠিক আছে? 112 ধারাতে আমরা একবার দেখি কি লেখা আছে, পড়ে নিই। সন্তানের জন্ম বিবাহ স্থির থাকাকালে এর বৈধতার চূড়ান্ত প্রমাণ। ঠিক আছে? লেখা আছে কনক্লুসিভ প্রুফ। কোনো ব্যক্তির মাতার সঙ্গে এক ব্যক্তির আইনসঙ্গত বিবাহ কায়েম থাকাকালে, মানে বিবাহ বলবৎ থাকাকালে, অথবা বিবাহ বিচ্ছেদের পর 280 দিনের ভিতরে, বিবাহ বিচ্ছেদ বলতে এখানে শুধুমাত্র ডিভোর্স নয়, বিবাহ বিচ্ছেদ মানে মারা যাওয়াটাকেও কাউন্ট করবে, অথবা অন্য কোনো সেপারেশন হতে পারে। 280 দিনের ভেতরে তার মাতা অবিবাহিত থাকতে হবে, নতুন করে আর বিয়ে হওয়া যাবে না। অবিবাহিত থাকাকালে যদি তার জন্ম হয়, ও যদি এটা দেখানো না হয় যে ওই ব্যক্তি যখন মাতৃগর্ভে এসে থাকতে পারে, অনুরূপ কোনো সময়ে বিবাহিত পক্ষদের মধ্যে মিলনের পথ উন্মুক্ত ছিল, তাহলে সে যে জন্মেছে এ প্রসঙ্গ দ্বারা অবশ্যই চূড়ান্তভাবে প্রমাণিত হবে যে সে ওই ব্যক্তির বৈধ সন্তান। তার মানে বাবা লেজিটিমেসি দিয়েছেন বাচ্চাকে। কোন ক্ষেত্রে? শর্ত হচ্ছে বিবাহ বলবৎ থাকলে, অথবা বিবাহ বিচ্ছেদের 280 দিনের মধ্যে যদি এরকম কিছু হয়ে থাকে। ঠিক আছে? তো এটার কারণ আছে। হ্যাঁ, 3 মাস না, যদি বিবাহের আসরে বিয়ে হয়েছে, কবুল বলা হয়ে গেছে, তারপরে যদি বাচ্চা হয়, বাচ্চাটা ওই হাজবেন্ডের। বিবাহ বলা ইট ইজ দ্য ল। হ্যাঁ, বলুন। হ্যাঁ, যার সাথে বিবাহ বলবৎ থাকবে, অনলি ক্ষেত্র আছে এটার ক্ষেত্রে, যার সাথে বিবাহ বলবৎ আছে তার বাচ্চা। এখানে বললাম না যে বিয়ের আসরে যদি বাচ্চা হয়, কবুল বলার পরে ওটা ওই হাজব্যান্ডেরই বাচ্চা হিসাবে পরিগণিত হবে। আইন এটাই লেজিটিমেসি দিয়েছে। কেন? এর ব্যাকগ্রাউন্ড আছে। এর ব্যাকগ্রাউন্ড তো একটা এক্স্যাক্টলি, সন্তানের তো কোনো দোষ না, তার তো একটা লেজিটিমেসি দরকার আছে, তাই না? মানে সে যাতে অবহেলিত, নিষ্পেষিত, নিপীড়িত না হয়, ফর দিস রিজন তাকে লেজিটিমেসিটা দেওয়া হয়েছে। এই জায়গাতে মানে অন্য কোনো এভিডেন্স না, সুযোগ দেওয়া হয়নি, ওই বাচ্চা তারই হবে, এটা কনক্লুসিভলি তার হবে। একটা মিলনের পথ উন্মুক্ত ছিল বিবাহিত পক্ষদের মধ্যে। একটা বিষয় এখানে বলছে যে হাজব্যান্ড ওয়াইফ তারা কি হয়ে গেছে, মানে ডিভোর্স হয়ে গেছে বা সেপারেশন হয়ে গেছে, তারপরে তারপরেও তাদের মধ্যে যদি ইনফরমেশন থেকে থাকে যে বিদেশ চলে যাবে না, বিদেশ চলে যাওয়ার কথা না, কারণ যখন বিবাহ বিচ্ছেদটা হয়ে গেছে, বিবাহ বিচ্ছেদ হওয়ার পরেও ধরেন দুজনকে ভালোবাসে, পরিবারের চাপে বিবাহ বিচ্ছেদটা হয়েছে, বুঝতে পারতেছেন যে কি হইতে পারে। এই জিনিসটা ইনক্লুড করছে যে এরকম হতে পারে। সেই বিষয়ে কোনো মন্তব্য করা হয় তাহলে আপনারা জি, কিন্তু মানে এখানে যে কথাটা বলছে সেটা একটু গুরুত্বপূর্ণ। বলছে যে এরকম বিবাহ বিচ্ছেদের পরে তাদের মধ্যে যদি মিলনের পথ উন্মুক্ত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা অবৈধ হিসাবে কাউন্ট হবে। এই কথা দ্বারা সেটাই প্রদান করছে। যদি মানে সুযোগ না থাকে বা এরকম পসিবিলিটি বা এরকম কোনো কিছু ঘটেনি, এরকম হয়, সেক্ষেত্রে বৈধতা দেবে। কিন্তু যদি এরকম ঘটে থাকে, আসলে তাদের মধ্যে কোনো ইন্টিমেশন হয়ে থাকে বিবাহ বিচ্ছেদের পরে, এবং সেটা যদি প্রমাণ করা যায়, তাহলে সেটা অবৈধ হবে বাচ্চাটা। বোঝা গেল? একটু ক্রিটিক্যাল, খুবই ক্রিটিক্যাল। আরেকবার বলেন, শুনিনি। না, ব্যাপার হচ্ছে যে লেজিটিমেসির সংজ্ঞা বলা আছে বিবাহ বলবৎ থাকাকালীন বাচ্চাটা অ্যাটলিস্ট গর্ভে আসতে হবে।
বিবাহ বলবৎ থাকা অবস্থায় বাচ্চাটা গর্ভে আসতে হবে, আদারওয়াইজ সেটা ইলেজিটিমেট। তো বাচ্চা কনসিভ করার পরে যদি কেউ কাউকে বিয়ে করে, ধরেন এরকম বাংলাদেশে বহু হয়, ধর আমেশাই হয় যে বাচ্চা হয়ে গেছে তারপরে বিয়ে করে, শরিয়া বলেন ল বলেন এটাকে লেজিটিমেসি দেয় না, মানে সাধারণত দেয় না। কিন্তু এইখানে এই লেজিটিম মানে শরিয়া তো কোনোভাবেই দেয় না, কিন্তু এই আইনটা এখানে লেজিটিমেসি দিয়েছে যদি বিয়ে হয়। মানে বাচ্চা এখানে ডাজেন্ট ম্যাটার যে কোন সময় বাচ্চাটা কনসিভ করছে, এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে কখন ভূমিষ্ঠ হচ্ছে। তো যদি বিয়ে হয় দেশের আইন অনুযায়ী সেটা হচ্ছে লেজিটিমেট সাইড হবে, আর যদি শরিয়া আইন ধরি ইলেজিটিমেট। শরিয়া এই জায়গায় খুবই কড়া, ইলেজিটিমেট কখনো লেজিটিমেট হতে পারবে না। আর কিছু ক্লিয়ার? এখানে এই আইনের মধ্যে কনফিউশনারি অনেক কিছুই আছে এই 112-এর মধ্যে, যে তাহলে বিয়ে বলবৎ থাকাকালে মানে পরে বিয়ে হচ্ছে, সেক্ষেত্রে বাচ্চা হলে যদি লেজিটিমেট হয়, তাহলে যদি তাদের আগে বিয়ে ছিল পরে আবার হচ্ছে ইন্টিমেসি হয়েছে, তাদের দিকে তাদেরকে লেজিটিমেট বলতে অসুবিধা হয়। সো এরকম বেশ কিছু প্রবলেম আছে, মানে লজিক্যাল দিক দিয়ে চিন্তা করলে ওরা ওই থিমটা নিয়ে এসছে যে ওদের তো বিবাহ হচ্ছে হয়েই গেছে, যখন হয়ে গেছে যে টাইমে বাচ্চাটা কনসিভ করছে ওই টাইমে ওদের মধ্যে কোনো লেজিট সম্পর্ক নাই, এই জন্য এটা ইলেজিটিমেট। কিন্তু অন্য কারোর ক্ষেত্রে অন্য আবার যদি তাদের মধ্যে আবার বিয়ে হয় সেক্ষেত্রে আবার এই আইনটাই বলছে এটা লেজিটিমেট হয়ে যাবে, অথবা অন্য কারোর সাথে যদি বিয়ে হয় সেক্ষেত্রে ওর বাচ্চা হয়ে যাচ্ছে। কনফিউশন নেই, মানে এটা করার পিছনে কারণ আছে, কারণ হচ্ছে সামাজিকভাবে একটা বাচ্চা যাতে হ্যাঁ এই অবহেলার শিকার না হয়, নিষ্পেষিত শিকার না হয়, এটা হচ্ছে এর পেছনের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, যেটাকে আমরা ভিকটিম অনুযায়ী অনেক সময় আলোচনায় নিয়ে আসতে পারি। হ্যাঁ বলেন। আচ্ছা, আগের বাচ্চা আগের হাজব্যান্ড যদি ক্লেম করে, আগের হাজব্যান্ড যদি ক্লেম করে সেই ক্ষেত্রে কি হবে? অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, এটা সাধারণত এরকম কেস আমি এ পর্যন্ত পাইনি বা হওয়ার পসিবিলিটি নাই। কারণ আরেকজনের সাথে বিয়ে এমনিতেই মানে পুরুষরা হচ্ছে যে কোনো খুদ থাকলে সেখানে ঢুকবে না, সেখানে আরেকজনের সাথে বিয়ে হয়েছে তারপরে বাচ্চা হয়েছে, আপনি বুঝতেছেন ব্যাপারটা? আমি ধরে নিচ্ছি যে ইদ্যৎকালীন সময় পার করে বিয়েটা হয়েছে, দেখা গেছে যে ওই অন দ্যাট টাইম ইদ্যৎকালীন সময়ে হাজব্যান্ডের সাথে সম্পর্ক নাই, নতুন যার সাথে বিয়ে হয় না, এখন পরকীয়ার জেরে তো অনেক কিছু হয়, তো দেখা যাচ্ছে তারই এখন হাজব্যান্ড পাগল হয়েছে ওটা ক্লেম করতে চায়। নিতে চাইলে তো গার্জিয়ানশিপ মামলা করে প্রমাণ করে আসতে হবে। হ্যাঁ, যদি নিতে চাই এটা বাংলাদেশে হওয়ার পসিবিলিটি নাই, যদি বাইরের কোনো কান্ট্রিতে হয় সেটা আলাদা ব্যাপার, সেটা হচ্ছে তার জন্য এই আইন প্রযোজ্য হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা যে এখন এই কনক্লুসিভ প্রুফ 112-এর যে বিধানটা রাখা হয়েছে এই জায়গাটা এখন বর্তমান সময়ে কোশ্চেন করা যাবে। কেন কোশ্চেন করা যাবে? বর্তমান সময়ে ডিএনএ টেস্টের একটা ব্যাপার নিয়ে এসেছে, তো এভিডেন্স এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, হ্যাঁ, ইনক্লুড করা হয়েছে, ডিএনএটা এভিডেন্স একটা ইনক্লুড করা হয়েছে। যেহেতু করা হয়েছে এই 112 ধারার বিধানটা এখন বর্তমান সময় চ্যালেঞ্জ করা যাচ্ছে, করা যাবে হয়তো নেক্সট কোনো ইয়াতে, নেক্সট কোনো সংশোধনীতে দেখা যাচ্ছে 112-তে লিখে দিয়েছে যে এই জিনিসটা যদি অন্যভাবে প্রমাণ করা যায় ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ করা। এখন তো বাংলাদেশে ডিএনএ টেস্ট অনেক বেশি ব্যয় সাপেক্ষ এবং অনেক ফর্মালিটিস রয়েছে, যার কারণে সহজে কোর্ট এটার মধ্যে ঢুকতে চায় না, খুব গুরুত্বপূর্ণ কেস না হলে এর মধ্যে ঢুকতে চায় না। সো এই জায়গাগুলোতে কোর্ট চাই যে এখনও এই জায়গার মধ্যে না ঢুকি, অ্যাজ এ রেজাল্ট এখনও এই জিনিসটাকে 112-তে ইমপ্লিমেন্ট করেনি, কিন্তু দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি এখানে ইমপ্লিমেন্টেশন তো চলে আসতে পারে। আচ্ছা, আমরা হচ্ছে তাহলে এই তিনটা জিনিস বুঝলাম, মে প্রিজুম, শ্যাল প্রিজুম আর কনক্লুসিভ প্রুফ। ক্লিয়ার? অনেক কোশ্চেন থাকবে, আরও হয়তো বিভিন্ন সময় থাকবে। আপাতত কোশ্চেন আছে কিন্তু সেটা বলেন। আচ্ছা, এটা হচ্ছে কত ধারার বিধান? 4 ধারার বিধান। 4 ধারার বিধান বলতে এখানে
তিনটা জিনিসকে শুধু সংজ্ঞায়িত করা হয়েছে, তিনটা জিনিসকে সংজ্ঞায়িত করা হয়েছে। আচ্ছা, 5 ধারা চলে আসেন। এটা চ্যাপ্টার 2 তে আলোচনা করা হয়েছে 5 ধারা, 5 থেকে মোটামুটি সম্ভবত 17 ধারা পর্যন্ত, তার মানে 16 ধারা, 5 থেকে 16 ধারা রেলিভেন্সি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা কত নম্বর অধ্যায়? দ্বিতীয় অধ্যায়। কোশ্চেন থাকতে পারে যে ধরেন কোন একটা বিধান দিয়ে দিল 5 থেকে 16 মধ্যে যে কোন একটা দিয়ে বললো যে এটা কোন অধ্যায়ে আলোচিত হয়েছে, আপনারা লিখবেন চ্যাপ্টার 2 তে। তো তার মধ্যে এই চ্যাপ্টারের নাম হচ্ছে রেলিভেন্সি, মানে প্রাসঙ্গিকতা। কিসের প্রাসঙ্গিকতা? ফ্যাক্টস, ঘটনার প্রাসঙ্গিকতা। রেলিভেন্সি অফ ফ্যাক্টস, আচ্ছা ফ্যাক্ট কি তা আমরা আগের ক্লাসে দেখেছি, এখন ফ্যাক্ট নিয়ে আলোচনা করবো না। এখন বলবো 5 ধারার বিধানে কি লেখা আছে। 5 ধারার বিধানে লেখা আছে যে এভিডেন্স ক্যান বি গিভেন, এভিডেন্স may be given of having issue and relevant fact। বলছেন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে, এই কথাটা বলছেন, কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে। সাক্ষ্য কোন বিষয়ে দেওয়া যাবে? কোন বিষয়ে দেওয়া যাবে? সাক্ষ্য দুটো বিষয়ে দেওয়া যাবে। কি কি বিষয়ে? একটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ফ্যাক্টিভ ইস্যু, তার মানে বিচার্য বিষয়। আর একটা কি? প্রাসঙ্গিক বিষয় বা রেলিভেন্ট ফ্যাক্ট। এখন বিচার্য বিষয় কোনটা, প্রাসঙ্গিক বিষয় কোনটা? যেটা নিয়ে ঝামেলা সেটাই হচ্ছে বিচার্য বিষয়, যেটা নিয়ে ঝামেলা সেটাই হচ্ছে বিচার্য বিষয়। আর প্রাসঙ্গিক বিষয় হচ্ছে এর সাথে কানেক্টেড অন্যান্য সমস্ত বিষয়। ঠিক আছে, এখন আপনাদের সোজা হিসাব করি যে বিষয়টাতে দুই পক্ষ একমতে পৌঁছাতে পারতেছে না, সেটাই হচ্ছে বিচার্য বিষয়। এক পক্ষ দাবি করতেছে, অ্যাসার্ট করতেছে, আরেক পক্ষ ডিনাই করতেছে। এক পক্ষ অ্যাসার্ট করছে, আরেকটা পক্ষ ডিনাই করতেছে। ঠিক আছে, এক পক্ষ দাবি করছে, আরেক পক্ষ কি করছে? ডিনাই করছে। এইটাই হচ্ছে বিচার্য বিষয়। বোঝা সহজ উপায়। ঠিক আছে, বোঝা সহজ উপায়। আর উদাহরণ দেই, বলা হচ্ছে একটা সম্পত্তি নিয়ে মামলা হচ্ছে, মোকদ্দমা হয়েছে। তো আমি বলছি এই সম্পত্তিটার মালিক আমি, তো আমরা বলছি এই সম্পত্তিটার মালিক সে। তার মানে আমি যেটা দাবি করতেছি ও সেটা কি করতেছে? ডিনাই করতেছে। বা ও যেটা দাবি করতেছে আমি সেটা ডিনাই করতেছে। তার মানে এটা হচ্ছে, ধরেন আমি লিখলাম মালিককে, ওনারশিপ কার, এটা কি? এটা হচ্ছে বিচার্য বিষয়। আচ্ছা, তারপরে আসছে কি? ও একটা দলিল উপস্থাপন করেছে, ওর বক্তব্যের সমর্থনে আমি ওটা ডিনায়াল দিয়েছি যে ওর দলিলটা কি ভুয়া দলিল বলে আমি একটা ডিনায়াল দিলাম। তাহলে এটাও কি? ও একটা দাবি করেছে, আমি সেটা ডিনায়াল দিয়েছি। আমি বলতেছি কি আমি আমার পৈতৃক সূত্রে সম্পত্তিটা পেয়েছি, ও সেটাতে ডিনায়াল দিয়েছে যে না আপনার, ও সে পরে গিয়ে বলছে যে মালিক স্যার এই এলাকায় ওই থেকে উঠে আসতে পারি না, তার বাবার বাড়ি অন্যদিকে, মানে অন্য এলাকায়, কীভাবে এটা তার বাবার সম্পত্তি হতে পারে। বুঝা গেছে? তার মানে কি ডিনায়ালটা হচ্ছে আমি যেটা দাবি করবো ডিনাই করবে, সেটা হচ্ছে বিচার্য বিষয়। এখন তাহলে রেলিভেন্ট ফ্যাক্ট, অন্যান্য প্রাসঙ্গিক বিষয় কি? প্রাসঙ্গিক বিষয় হচ্ছে এই যে এই আমার যে দলিলটা আছে বা ওর যে দলিলটা আছে, ওই দলিলটা আমি যে ভুয়া হিসাবে দাবি করতেছি, ওই দলিল কোন সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত, এটা একটা প্রাসঙ্গিক বিষয়। ওর দলিলের সাক্ষী কে, এটা একটা প্রাসঙ্গিক বিষয়। কোন তারিখে ওই দলিলটা সম্পাদিত হয়েছে, এটা প্রাসঙ্গিক বিষয়। পরবর্তীতে আমার দিক সেম, আমি যে মালিকানা দাবি করতেছি, কিসের ভিত্তিতে দাবি করতেছি, আমি বলতেছি এটা আমি পৈতৃক সূত্রে পেয়েছি। তাহলে পৈতৃক সূত্রে পেতে গেলে আমার বাবার থাকতে হবে, তার মানে ওই ঘটনাটা আমার মালিকানা প্রমাণের সাথে জড়িত। তার মানে ওই সম্পত্তিটা আমার বাবার ছিল কিনা, এটা কি? এটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। ঠিক আছে, প্রাসঙ্গিক বিষয়। তাহলে
যেটা আমি দাবি করব আর একটা পক্ষ ডিনাই দিলে সেটা হচ্ছে বিচার্য বিষয়, আর প্রাসঙ্গিক বিষয় হচ্ছে এই সাথে কানেক্টেড বিষয়। বিচার্য বিষয়কে প্রমাণ করার জন্য যে সমস্ত বিষয় নিয়ে আসা হবে সেই বিষয়গুলোই হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। তো বলছে এই দুই ক্ষেত্রে কি দেওয়া যাবে? সাক্ষ্য দেওয়া যাবে। 5 ধারার বিধান হচ্ছে এটা, 5 ধারার বিধান হচ্ছে এই দুই ক্ষেত্রে সাক্ষ্য দেওয়া যাবে। উদাহরণ দেওয়া হচ্ছে একটা সুন্দর মতো, বলছে এখানে আমি সিভিল ম্যাটারের উদাহরণ দিয়েছি আর ক্রিমিনাল ম্যাটারের উদাহরণ দিয়েছি। এটা বলছে ক্ষয়ের মৃত্যু ঘটনার অভিপ্রায় নিয়ে লাঠি দ্বারা প্রহার করে তাকে হত্যা করার অপরাধে দণ্ডিত হল। ক্ষয়ের বিচার্য বিষয়সমূহ নিম্নরূপ। এখানে কি নিয়ে আসছে? বিচার্য বিষয় কি কি? সেই প্রভাবের ফলে ক্ষয় কর্তৃক ক্ষকে লাঠি দ্বারা প্রহার, তার মানে ক্ষয় কি ক্ষকে লাঠি দ্বারা প্রহার করেছে কিনা, প্রথম বিচার্য বিষয়। তারপরে ওই প্রহারের ফলে মৃত্যুটা ঘটেছে কিনা, ঠিক আছে, ওই প্রহারের ফলে মৃত্যুটা ঘটেছে কিনা, ক্ষয়ের মৃত্যু ঘটানোর কোনো ইচ্ছা ছিল কিনা, ইন্টেনশন ছিল কিনা। তার মানে ইন্টেনশন কি দেখছি আমরা, এটা বিচার্য বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত, যেহেতু ডিরেক্ট এটা কানেক্টেড। আচ্ছা, এখানে শুধু বিচার্য বিষয়ের উদাহরণ দিয়েছে। তো এখানে আমি আরো রেলিভেন্ট ফ্যাক্ট কি কি নিয়ে আসতে পারি? রেলিভেন্ট ফ্যাক্ট নিয়ে আসতে পারি যে ধরেন এলিবাই নিল, হ্যাঁ, যার বিরুদ্ধে মামলা করলাম, আসামি করলো যে সে ওই দিনে ওই এলাকায় ছিলই না, ওই সময়ে ছিলই না, তাহলে এটা কি প্রাসঙ্গিক ঘটনা? সে এখানে ছিল না, এটা কি প্রাসঙ্গিক ঘটনা। তাহলে ওটা কি প্রমাণ করার জন্য লাগছে? তার নিজের যে ক্লেম যে আমি আসলে কোনটা করিনি, এটা ক্লেম, এটাকে প্রমাণ করার জন্য সে ওই বিষয়টা নিয়ে এসছে। তারপরে হাতের ছাপ, ধরেন যে অস্ত্র দ্বারা মারা হয়েছে, যে লাঠি দ্বারা আঘাত করা হয়েছে, ওই লাঠিতে হাতের ছাপ, এটা কি? এটা একটা রিলিভেন্ট ফ্যাক্ট, ঠিক আছে। বা ওই লাঠি ওই লোকের হাতে ছিল, এটাও একটা রিলিভেন্ট ফ্যাক্ট। কারণ পাশে লোকজন ছিল, তারা এসে বলছে যে ক্ষয়ের হাতে লাঠিটা ছিল, কাউকে আঘাত করার সময় ক্ষয়ের হাতে লাঠিটা ছিল, তাদের ওই কথাবার্তাও কি রিলিভেন্ট ফ্যাক্ট, ঠিক আছে। বোঝা গেল প্রবলেম? বুঝতেছেন? সবাই বুঝতেছেন? আচ্ছা, এবার অল্প একটু আলোচনা করব। 6 থেকে শুরু করে 11 পর্যন্ত এখানে আছে রেস গেস্টাই নামে একটা নীতি আছে। রেস গেস্টাই, কেউ কেউ বলছে রেস জেস্টাই, কেউ কেউ বলছে রেস জেস্টিয়া, এরকম। এটা বিভিন্ন জন বিভিন্ন উচ্চারণ করে, আমরা উচ্চারণ করে আসছি রেস গেস্টাই, GESTAE। জিনিসটা খুবই সহজ বিষয়। এখানে এটাও প্রাসঙ্গিকতা সম্পর্কে বলছে, অন্য কোনো ঘটনা প্রাসঙ্গিক কিনা, একটা ঘটনার সাথে অন্য কোনো ঘটনা প্রাসঙ্গিক কিনা বলছে রেস গেস্টাই। কোথাও কিছু লেখা নেই এই কথাটা, ঠিক আছে। রেস গেস্টাই কথাটা আইনে লেখা নাই, আইনে লেখা নাই। এটা বলা হচ্ছে যে একই কাজের অধীনে গঠিত কোনো কিছু, একটা সিরিজ অফ ওয়ার্ক, সিরিজ অফ ডিডস, সেখানে যে কোনো একটা বিষয় কি হবে, একটা রেস গেস্টার অধীনে পড়বে। তার মানে আমি উদাহরণ দিলে বুঝবেন। ধরেন একজন ব্যক্তি একটা চক্র ডাকাতি করবে, ঠিক আছে, একটা চক্র ডাকাতি করবে। তো ডাকাতি করার উদ্দেশ্যে কি করছে, একটা লোক এক এলাকায় আগুন ধরিয়ে দিয়েছে, এখন এলাকার লোকজনের ফোকাস কোথায়? আগুনের দিকে, তাই না, আগুনের দিকে। এই সুযোগে অন্যান্য ব্যক্তিরা মিলে নির্দিষ্ট তাদের ফোকাস জায়গা, তাদের টার্গেটেড জায়গাতে ডাকাতি শুরু করলো বা চুরি করলো। বোঝা গেল? তার মানে এই টোটাল কাজটা কি একই ধারায় একই জায়গায় করা, মানে একই কাজের অংশ হিসেবে করা হয়েছে। আবার খুনের ক্ষেত্রে আমরা দেখছি বিভিন্ন সময় যে 34 ধারার সাথে যখন আমরা কানেক্ট করি, দেখা যাচ্ছে যে কেউ একজন ব্যক্তি
কোনো একজন ব্যক্তিকে ডেকে নিয়ে এসেছে, তারপরে অন্যজন আঘাত করেছে, অন্যজন আরও আঘাত করেছে, এই যে তারপরে আরেকজন দেখা যায় ছুরিকে আঘাত করেছে, এরকম বিভিন্ন পয়েন্ট। আবার এই যে একজন বিষ প্রয়োগ করেছে বা ঘুমের ওষুধ খাইয়েছে। প্রত্যেকটা কাজ কি একটা কাজ করার জন্য, একটা উদ্দেশ্য কমপ্লিট করার জন্যই কিন্তু এগুলো প্রত্যেকটা কাজই যে যেটাই করুক না কেন, রেজিস্টার আন্ডারে একই কাজের মধ্যে জিনিসটা পড়বে। ঠিক আছে, একই কাজের মধ্যে হ্যাঁ অপরাধ একটা। এই যে খুনের মধ্যে 34 ধারা আমরা কেন নিয়ে আসি? সবাই কিন্তু আঘাত করার দরকার নেই। যে আমাদের যে মামলাটা আছে ওখানে কি মালা আঘাত করছে বা ছুরিকে আঘাত করছে এরকম কোনো ব্যাপার আছে, তারপরেও সে কিন্তু একই সাথে 34 এবং 302 ধারায় আসামি। কেন? তাদের কমন একটা ইন্টেনশন ছিল, তারা একই কাজ ঘটানোর জন্য বিভিন্ন ধরনের কাজ করেছে। ঠিক আছে, এটাই হচ্ছে রেস গেস্টাইন সংগঠিত ব্যাপার নীতি বলা হচ্ছে এটাকে। যে যে বিষয়গুলো যদিও বিচার্য বিষয় নয়, অথচ যারা বিচার্য বিষয়ের সঙ্গে এরূপভাবে সংশ্লিষ্ট যে উভয় বিষয় এক ব্যাপারে অংশরূপে বিবেচিত হতে পারে, সেক্ষেত্রে উক্ত বিষয়গুলো একই সময়ে একই স্থানে সংগঠিত হোক বা না হোক, একই স্থানে হওয়া সেটাও দরকার নেই। ঠিক আছে, বিভিন্ন সময় বিভিন্ন স্থানে সংগঠিত হয়ে থাকতে পারে। উদাহরণ হিসেবে নিয়ে এসছে, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার অপরাধে দণ্ডিত হয়েছে, সে একটি সশস্ত্র অভ্যুত্থানে অংশ নেয়। উক্ত অভ্যুত্থানের সম্পত্তি ধ্বংস করা হয়, সৈন্যবাহিনী আক্রান্ত হয় ও জেলখানা ভাঙা হয়। উক্ত ঘটনা সবগুলোতে হাজির না থাকলেও একটি পূর্ণ বিষয়ের অংশ হিসাবে প্রত্যেক ঘটনায় প্রাসঙ্গিক। এখানে ধরেন কয়ের বিচার করা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় নাই, কিন্তু এখানে প্রত্যেকটা অপরাধের জন্য তাকে বিচার করা যাবে এবং প্রাসঙ্গিক, প্রত্যেকটা ঘটনা হচ্ছে প্রাসঙ্গিক। এই যে এটা হচ্ছে সিরিজ অফ ফ্যাক্ট, এটাকে বলা হচ্ছে সিরিজ অফ ফ্যাক্ট। যেমন সিরিজ বোমা হামলা কি একটার পর একটা সাজানো, মানে সিরিজ বোমা হামলা কেন বলছি, মানে একই ধারায় অনেকগুলো বোমিং হয়েছে, এজন্য আমরা সিরিজ বোমা হামলা বলছি। উদ্দেশ্য একটাই, হ্যাঁ উদ্দেশ্য একটাই ছিল। তো এই জন্য আমরা এই জিনিসটাকে কি বলছি, সিরিজ বলছি। এখানেও এই যে কাজগুলো হচ্ছে একটা অমিশন যাই হবে না কেন, এটাও সিরিজও হতে পারে। আমরা কোন আইনে পড়লাম, সিআরপিসিতে পড়লাম না, সিরিজ একটা মানে অফেন্স যে কোনো কিছু হতে পারে, সেটা একটা অমিশন এবং সেটা সিরিজ। কোনো একটা ঘটনাও হতে পারে, আবার ঘটনার অনেকগুলো ঘটনা সম্মিলিত জায়গাও হইতে পারে। ঠিক আছে, তো এখানে যে জিনিসটা মূল জায়গা সেটা বলতেছে এই যে কেউ যদি কোনো নির্দিষ্ট কাজ নাও করে থাকে, তাহলে প্রাসঙ্গিক বিষয় হিসাবে অন্য কাজ আসতে পারে তার ঘটনার সাথে প্রাসঙ্গিক হিসাবে কানেক্ট করার জন্য। ঠিক আছে, উদাহরণগুলো পড়বেন, উদাহরণের মধ্যে থেকে প্রশ্ন থাকে। আচ্ছা, 7 নম্বরে বলছে এই জিনিসগুলো প্রাসঙ্গিক। কি জিনিস? 7 নম্বরে বলছে যে সকল ঘটনার বিচার ঘটনা উপলক্ষ, কারণ, পরিণাম। কি কি? উপলক্ষ, কারণ এবং পরিণাম। অকেশন, কজ অর ইফেক্ট। অকেশন, কজ অর ইফেক্ট, কারণ, পরিণাম, আর হচ্ছে উপলক্ষ, কারণ এবং পরিণাম। এই জিনিসগুলো কানেক্টেড। কিভাবে কানেক্টেড? একটা উদাহরণ দেই। প্রশ্ন হলো, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপর দস্যুতা বা ডাকাতি করেছে কিনা। দস্যুতার অপব্যয়িত পূর্বে টাকা সঙ্গে করে মেলায় গিয়েছিল এবং অন্যান্য ব্যক্তিদের সাথে সেই টাকা দেখিয়েছিল বা তাদের নিকট টাকা থাকার কথা বর্ণনা করেছিল। এগুলো হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। বলছে যে আমাদের মোটিভ অনেক সময় বিচার করার জন্য বা প্রমাণ করার জন্য কিছু বিষয় নিয়ে আসতে হবে, যে অমুক ব্যক্তিকে কেন মানলো। আপনারা একটা কেস নিয়ে আসছিলেন, মনে আছে? যে হ্যাঁ, যে গুরুদাসপুর যাওয়ার পথে টাকা পেয়েছে, হ্যাঁ। এইখানে দেখেন ঘটনার সাথে প্রাসঙ্গিক বিষয় কোনটা আসতেছে? উপলক্ষ। কেন তাকে অ্যাটাক করা হলো? দেখছে ব্যাংক থেকে টাকা নিয়ে যেতে, এটা হচ্ছে উপলক্ষ। তার কারণও এটা যে ওই ব্যক্তির কাছে টাকা আছে, তাকে যদি হ্যাজাক করা যায়, স্ন্যাচিং করা যায় অথবা দস্যুতা করা যায় তার উপরে, তাহলে কি করা যাবে? ওটা ছিনিয়ে নেওয়া যাবে, তাই তো? তাহলে এটা কি? কারণ এবং উপলক্ষ। আর পরিণাম কি? পরিণাম কিভাবে কানেক্টেড?
পরিণাম কানেক্টেড ধরেন এই যে মাঝে মাঝে বিভিন্ন সময় হচ্ছে ইয়ে আসে না, হারকিউলিস আসে না, কি কাজে আসে হারকিউলিস? অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য, বিশেষ করে ধর্ষকদের শাস্তি দেওয়ার জন্য আসে এবং লাস্টে লিখে রেখে যায় পরিণাম, মানে ওই যে কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পরবর্তী অবস্থা পরিণাম বলে, ঠিক আছে? তাহলে ওইখানে যখন লিখে গেল যে বা কিছু সোনার বাংলায় দর্শকের ঠাই না এরকম কিছু যদি লিখে যায়, তার মানে কি একটা পরিণাম পাওয়া গেল কি এই ব্যক্তি একটা কোনো কাজ ঘটিয়েছে, কোনো কারণ ঘটিয়েছে যার জন্য তাকে এই পরিণাম ভোগ করতে হচ্ছে। আবার আমরা যদি কি বলে জান্নাতুল কি ওই মেয়েটার নাম, হ্যাঁ এই যে আপনাদের নাটোরের সাভারে মার্ডার করলো বাবাকে, যাই হোক, তো ওইখানেও কি পরিণাম হিসাবে কিন্তু ও কিছু বলছে যে কেন তার বাবাকে খুন করা হলো, এখানে সে উদ্দেশ্য তার মোটিভ কী ছিল সেই জিনিসগুলোও কিন্তু নিয়ে এসছে। তো সেটা সত্য কি মিথ্যা সেটা পরে বিবেচনা বিষয় বা আদালত সেটা বিচার করবে, আমরা এগুলো নিয়ে কথা বলবো না, কিন্তু তার সমস্ত কথাগুলোই কিন্তু প্রাসঙ্গিক, ঠিক আছে? তার যে ভিডিওটা প্রাসঙ্গিক বিষয়, ঠিক আছে? যে কথাগুলো বলছে ভিডিওর মধ্যে সেগুলো প্রাসঙ্গিক বিষয়। এখন কোর্ট ডিসাইড করবে, কোর্ট হিসাব করবে যেটা সত্য কি মিথ্যা সেটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে 7 ধারা। কি কি বিষয় 7 ধারায়? প্রশ্ন আপনাদের এভাবে আসবে যে 7 ধারা আন্ডারে কোন বিষয়গুলো প্রাসঙ্গিক, কি কি বিষয়? একটা হচ্ছে উপলক্ষ, একটা হচ্ছে কারণ, আর একটা হচ্ছে পরিণাম। এটা আমার এখনো বলবো যে এই 7 ধারা আর 8 ধারা, 8 ধারাতেও প্রায় কাছাকাছি কথা বলছে। 8 বলছে মোটিভ, প্রিপারেশন অ্যান্ড প্রিভিয়াস সাবসিকুয়েন্ট কন্ডাক্ট, প্রিভিয়াস আর সাবসিকুয়েন্ট কন্ডাক্ট আমার কাছে একই রকম মনে হয় এখনো পর্যন্ত। মোটিভ মানে উদ্দেশ্য, প্রিপারেশন মানে প্রস্তুতি, আর প্রিভিয়াস আর সাবসিকুয়েন্ট কন্ডাক্ট মানে আচরণ, সেটা আগেরও হতে পারে পরেরও হতে পারে। এই দুইটা সবকিছুই হচ্ছে কিসের মধ্যে আসছে, রেলিভেন্সি আর ফ্যাক্টের মধ্যে আসছে। এই ফ্যাক্টগুলো অবশ্যই রেলিভেন্ট। এখানে অনেক উদাহরণ দেওয়া আছে। একজনের বিরুদ্ধে মামলা করলো, সে কিসের জন্য? হি ডিনাইজ দ্য মেকিং অফ বন্ড। একজনের বিরুদ্ধে টাকা আদায়ের মামলা করলো, সেই ব্যক্তি ওই জিনিসটাকে ডিনাই করলো। এরকম অনেক বিষয় আছে। আমার কাছে মনে হয় যে 7 এবং 8 আলাদা ধারা করার প্রয়োজন ছিল না, এটা এক ধারার মধ্যে এটা আলোচনা করা যেত। সবগুলো কাছাকাছি জিনিস, উপলক্ষ, কারণ, পরিণাম, মোটিভ মানে উদ্দেশ্য, ঠিক আছে? এই জিনিসগুলো কাছাকাছি ব্যাপার আমার কাছে তাই মনে হয়। আপনারা একটু খেয়াল রাখবেন যে কি টার্মগুলো ইউজ করা হয়েছে। সাথে টার্মগুলো ইউজ করা হয়েছে উপলক্ষ, কারণ আর পরিণাম। আর 8-এ বলেছে ইচ্ছা, প্রস্তুতি এবং পূর্ববর্তী এবং পরবর্তী আচরণ, ঠিক আছে? ইচ্ছা, প্রস্তুতি এবং আচরণ, এই টার্মগুলো আপনারা মাথায় রাখবেন। এখান থেকে প্রশ্ন আসে। 9 ধারাতে শেষ করে দিব আজকে। প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বা উপস্থাপনের জন্য যদি কোনো ঘটনার প্রয়োজন হয়, কোনো নতুন ঘটনা উপস্থাপনের প্রয়োজন হয়, সেই ঘটনাগুলো প্রাসঙ্গিক ঘটনা, ঠিক আছে? কোনো বিচার্য বিষয় অথবা প্রাসঙ্গিক বিষয় ব্যাখ্যা করার জন্য একটা প্রাসঙ্গিক ঘটনা উপস্থাপন করা হলো। সেই ঘটনা প্রমাণের জন্য অন্য কোনো ঘটনা যদি ঘটনা প্রয়োজন হয় সেটাও প্রাসঙ্গিক হবে। কীরকম? ধরেন একটা কারণ, একজন ব্যক্তি যে ধরেন ইভা কোর্টে গিয়ে মামলা করলো বা পুলিশের কাছে গিয়ে মামলা করলো যে এক ব্যক্তি, এক ব্যক্তি তার সাথে তাকে টিচিং করছে, তাকে টিচ করছে। একজন ব্যক্তি তাকে টিচ করছে বা অন্য কোনো তার সাথে অপরাধ করছে। ওই যে আপনারা বিভিন্ন রিলসে দেখে থাকবেন, রাজশাহীতে কয়েকটা ছেলেকে গ্রেপ্তার করছে বিভিন্ন ধরনের ইয়ে করার জন্য। তো ওরকম কোনো ঘটনা ঘটলো কারো সাথে, তো গিয়ে কেউ মামলা করলো। এখন সে তো নাম ঠিকানা কিছুই জানে না, জানে সে কি জানে? সে হয়তো জানতে পারবে যে কোন এলাকায় এটা হচ্ছিল, কি কি হয়েছে তার সাথে, এই জিনিসগুলো বলতে পারবে। তো মামলা হবে কি হবে? মামলা কিন্তু হবে, অর্থাৎ মামলা হয়। এরপরে কি করা হলো? আপনারা একটা নাম শুনেছেন, টেক্সট আইডেন্টিফিকেশন প্যারেড, নাম শুনেছেন? টেক্সট আইডেন্টিফিকেশন মানে এটা হচ্ছে যে
কোনো ব্যক্তিকে শনাক্তকরণ প্যারেড করে বিভিন্ন সিনেমায় দেখা যায়, ইন্ডিয়ান সিনেমা বা ইয়াতে দেখা যায় যে কে এই জিনিসটা করছে তার কোনো হদিস নেই। তো ওই কাজগুলো যারা করতে পারে ওই ধরনের কতিপয় মানুষকে জড়ো করা হয় থানাতে বা নির্ধারিত মাঠে, এরপর ভিক্টিমকে নিয়ে যাওয়া হয় যে বলেন কে এর মধ্যে ছিল। এটাকে বলা হয়েছে আইডেন্টিফিকেশন প্যারেড। এটা 9 ধারায় প্রাসঙ্গিক। এটা কেন প্রাসঙ্গিক? কোনো একটা ঘটনা প্রাসঙ্গিক, সেই প্রাসঙ্গিক ঘটনাকে প্রমাণ করার জন্য বা প্রাসঙ্গিক করার জন্য এই কেস আইডেন্টিফিকেশন প্যারেডটা নিয়ে আসতে হয়েছে। এটা একটা প্রাসঙ্গিক ঘটনা হবে, ঠিক আছে? তারপরে আরো কিছু আমি একটা কথা বললাম, এর বাইরেও আরো উদাহরণ আছে। প্রশ্ন হলো একটি দলিল ক্রয়ের উইল কিনা। তর্কিত উইলের তারিখে ক্রয়ের সম্পত্তি এবং পরিবারের উপস্থিতি প্রাসঙ্গিক বিষয় হতে পারে। বলছে যে বিষয় সম্পর্কে আসলে কেউ জানে না, কারো কোনো ক্লিয়ার আইডিয়া নেই, সেই বিষয়গুলো অন্য কোনো প্রাসঙ্গিক বিষয় আবার হাজির করে সেই বিষয়গুলোকে প্রাসঙ্গিক করা যেতে পারে। দেখা গেছে একটা উইল, একজন ব্যক্তি উইল করে গেল, ওই উইলের মধ্যে যে বিষয়বস্তুগুলোর কথা বলা আছে দেখা হবে ওই ডেটে ওই ব্যক্তির ওই সম্পত্তির মালিক ছিল কিনা, ঠিক আছে? তার জন্য কি তার অন্যান্য সম্পত্তি, তার আত্মীয় স্বজনের কথাবার্তা, বাণী ইত্যাদি স্টেটমেন্ট, সেই জিনিসগুলোকে নিয়ে আসা হতে পারে। তো এইগুলো প্রাসঙ্গিক বিষয়কে প্রমাণ করার জন্য এগুলো হচ্ছে আবার প্রাসঙ্গিক বিষয়। এই কথাটা বলা হয়েছে 9 ধারাতে। ক্লিয়ার? আপনারা যে উদাহরণগুলো আছে উদাহরণগুলো একটু পড়বেন, না বোঝার সম্ভাবনা বেশি। আমি চেষ্টা করবো বোঝানোর জন্য, যেটা না বুঝবেন আমাকে জিজ্ঞাসা করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আপাতত এই সামনের দিনে আমরা 10, 11, 12 মোটামুটি 13, 17 পর্যন্ত 16 পর্যন্ত পড়ে ফেলবো ইনশাআল্লাহ। তেমন গুরুত্বপূর্ণ আর কিছু নাই। 10 পর্যন্ত বেশি গুরুত্ব, আর 11টা আছে অ্যালিবাই 10 আর 11 বেশি গুরুত্বপূর্ণ। 10, 11 আমরা পড়ে ফেলবো, পরবর্তীতে আমরা অ্যাডমিশন কমপ্লিশন ইত্যাদি এগুলোতে যাবো ইনশাআল্লাহ। কারো কোনো কোশ্চেন? কোশ্চেন নাই?